হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কোনো আহিত কণাকে যখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুড়ে দেওয়া হয় তখন সেই কণার গতিপথ কেমন হবে। যেটা গতিপথ হয় সেটা হচ্ছে বৃত্তাকার। এবার কোয়েশ্চেন, স্যার বৃত্তাকার কেন হবে? তো সেই কারণটা আজকে আমরা জানবো। যেহেতু স্যার গতিপথ বৃত্তাকার হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে তার রাশিমালা নির্ণয় করব। আরও যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ওই বৃত্তপথে একবার ঘুরতে কত সময় লাগবে, মানে পর্যায়কাল, এবং কম্পাঙ্কের রাশিমালাও জানবো যে 1 সেকেন্ডে কতবার ঘুরলো বৃত্তপথটা। এক কথায় আজকে যে টপিকটা শুরু করবো, যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে কোনো বস্তুকে ছুড়ে দেওয়া কোনো আহিত কণাকে, এর কমপ্লিট বিষয়টা আজকে আমরা জানবো এবং এর ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। আগেই বলি এই জায়গাটা যেটা আজকে হবে এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আগে একটু লিখে দিই, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল আহিত কণা, চার্জড পার্টিকল মুভিং পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড। আগে পয়েন্ট করে দিই। ওকে, লেখা হয়েছে, পজ করে। ওকে চলো এবার চলে আসি। তো চলো আগে চিত্রটা ক্লিয়ার করি, এর মানেটা কি দেখে নাও। এখানে আমি একটা চৌম্বক ক্ষেত্র ধরে নিয়েছি। চৌম্বক ক্ষেত্র একদম কনস্ট্যান্ট মানে ধরে নিয়েছি, বাড়ছে না কমছে না এরকম কোনো কিছুই না, ঠিক আছে, কনস্ট্যান্ট মান অপরিবর্তিত আছে। ওকে, এবার দেখো চৌম্বক ক্ষেত্র ডিরেকশন কি ধরেছি, এই দেখো ডট, ডট দিয়ে কি বোঝানো হয়, প্রবেশ না নির্গত, নির্গত। তাহলে কি হচ্ছে স্যার, চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলা থেকে নির্গত হচ্ছে এই দিকে, ঠিক আছে, ডিরেকশনটা বুঝতে পারলাম। পুরো জায়গাতে আছে, আমি 4টা জায়গায় হয়তো দেখিয়েছি, পুরো জায়গাতে এই অঞ্চল জুড়ে স্যার চৌম্বক ক্ষেত্র কোন বরাবর, এই বরাবর আছে, সেটাকে আমি ডট দিয়ে বুঝিয়েছি। স্যার ক্রস নিলে কোনো কিছু যায় আসতো না, কিচ্ছু যায় আসে না, তুমি ক্রসও নিতে পারো, পুরো বিষয় একই থাকবে, শুধু যে চিত্রটা এঁকেছি একটু চেঞ্জ হয়ে যাবে, এর চেয়ে আর কোনো বিষয় নয়, পুরো কমপ্লিট বিষয় সেম থাকবে। ওকে, তুমি মিলিয়ে নিও, ক্রস দেখে আগে ডট দিয়ে বুঝে নাও। এবার দেখো চিত্র কি এঁকেছি, দেখো আমি এঁকে দিয়েছি বৃত্তাকার, কিন্তু এটা এখনো ঘটেনি, বাট যেহেতু হবে তার জন্য আগে আমি এঁকে দিয়েছি। ওকে, তো চলো বৃত্তাকার কেন হবে পুরো বিষয়টা জানা যাক, যে গল্পটা কি অ্যাকচুয়ালি দেখে নাও। গল্পটা এবার বুঝি, তাহলে বুঝে নিয়েছি স্যার চৌম্বক ক্ষেত্র কেমন আছে, এই বোর্ডের তলায়। তাহলে একটা কণাকে কি করলাম, এই বোর্ডের তলা বরাবর ছুড়ে দিচ্ছি, ঠিক আছে, বোর্ড বরাবর এই তলে একটা কণাকে ছুড়ে দিচ্ছি। তাহলে কি কণার বেগ আর চৌম্বক ক্ষেত্র কি পরস্পর লম্ব, হ্যাঁ কি না, সেটাই তো পয়েন্ট করেছি। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুড়বো কণাটাকে, কণাটা কেমন গতিশীল হবে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব, চৌম্বক ক্ষেত্র তার সাথে লম্ব, ঠিক আছে, মধ্যবর্তী কোণ দেখো 90। আচ্ছা, আশা করছি বুঝে গেছি টোটাল বিষয়। এবার চলো শুরু করা যাক, কেন বৃত্তাকার হবে একটু জানা যাক। দেখো আগে বৃত্তাকার হওয়ার আগে আমরা একটু বলের রাশিমালাটা একটু লিখে নিই, ঠিক আছে। তো দেখে নাও, কিউ পরিমাণ আধান ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর কত ফোর্স ক্রিয়া করে, এফ ভেক্টর সমান কিউ ভি ক্রস বি, তাই না, ভেক্টর ফর্মটা। বাট যদি মান লিখতে চাই, এফ সমান কিউ ভি বি সাইন থিটা, তাহলে লিখে দিচ্ছি, শুধু মানটা আমার প্রয়োজন। এফ সমান কি কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, থিটা কার কার মধ্যবর্তী কোণ, ভি আর বি। চলো এখানে দেখো তো কার কার মধ্যে, তোমরা এই থিটার মানটা বসাও তো পজ করে এখান থেকে ভেবে। ওকে, ভি এই দিকে, বি এই দিকে, মধ্যবর্তী কোণ কত, 90। আরে পয়েন্টই তো করা আছে লম্ব হবে, তাহলে কত হলো স্যার এখানে, সাইন 90। সাইন 90-এর মান কত, 1, তাহলে কিউ ভিবি। আচ্ছা, এটা বের করে রাখলাম, এটা প্রয়োজন আছে, একটু পরে চলে আসছে। আচ্ছা, তাহলে এই কণাটার উপর কত চৌম্বক বল ক্রিয়া করবে, কিউ ভিবি, এই পরিমাণ চৌম্বক বল ক্রিয়া করবে। আচ্ছা, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আশা করছি। এবার চলো এবার ডিরেকশনে আসি। এবার স্যার মজার বিষয়টা আছে, দেখে নাও, ভালো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, কি বলতে চাইছি। স্যার কণা গতিশীল এই দিকে, ঠিক আছে, আমি একটু এখানে ধরি তাহলে বুঝতে পারবে, গতিশীল এই দিকে, চৌম্বক ক্ষেত্র এই দিকে। আচ্ছা চলো বোঝার চেষ্টা করিও, গতিশীল এই দিকে, চৌম্বক ক্ষেত্র এই দিকে, ডিরেকশন কি করে বের করবা, এফ এর ভি ক্রস বি, তাই না। তাহলে ভি থেকে বি এর দিকে ঘোরাও তো, ভি থেকে বি এর দিকে একটা চুম্বক ইকে ঘোরাও, স্ক্রুকে। তাহলে কি হবে, স্ক্রুটা কোন দিকে আসবে, নিচে যাবে না উপরে, নিচে যাবে, তাই না। তাহলে এই পাশে, তাহলে এই বিন্দুতে ফোর্সের ডিরেকশন কোনটা হবে, এটা হবে ফোর্সের ডিরেকশন, বুঝলাম তো। আচ্ছা, আর একবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও। স্যার ভি এই দিকে, বি এই দিকে, ঠিক আছে, ঠিক আছে, ভি এই দিকে, বি এই দিকে, ভি থেকে বি এর দিকে ঘোরাও, ভি থেকে বি এর দিকে ঘোরাও, ঠিক আছে, ভি থেকে বি এর দিকে ঘোরাও, কোন দিকে আসছে, নিচের দিকে। বা এইভাবে ভাবতে পারো, ভি থেকে বি এর দিকে ঘোরাও, কোন দিকে, নিচের দিকে, ভি থেকে বি এর দিকে, নিচের দিকে। আচ্ছা বুঝেছি। এবার স্যার মনে আছে চুম্বক বল কি করে কোনো বস্তুর
গতি বেগের কি করে, বেগের মানের কোনো পরিবর্তন করে না, কেবলমাত্র অভিমুখ চেঞ্জ করে দেয়, মানে যেই দিকে যাচ্ছিল শুধু ডিরেকশন থেকে সরিয়ে দেবে, কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হবে না। মানে ভি বেগে যাচ্ছিল মানে ভি মানেই যাবে, কিন্তু কি হয়ে যাবে স্যার, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আগের ভিডিও লাস্ট কথা এটাই ছিল, বুঝতে পেরেছি কি বলতে চাইছি? ওকে, তাহলে স্যার কোন দিকে যাবে, যেদিকে বল সেই দিকেই মানে ত্বরণ সৃষ্টি হয়, তাই না, সেই দিকেই সে গতিশীল হবে। তাহলে স্যার যাচ্ছিল এইদিকে, বল এইদিকে, তাহলে একটু কর্নার ভাবে নিচে চলে আসবে, হ্যাঁ কি না, তাই তো স্যার? লব্ধি বলে যেভাবে পড়ে এসেছি, স্যার যাচ্ছিল এইদিকে, নিচে একটু টানছে, তাহলে কোন দিকে যাবে, ওই পোর্শন আগে হালকা একটু নিচে সরে চলে আসবে, তাই তো? আচ্ছা, সরে সরে আস্তে আস্তে মনে করো এই পয়েন্টে এলো, কোনো একটা মোমেন্টে আমি ধরলাম, ঠিক আছে, যেহেতু এটা ঘটবে কারণ অনবরত স্যার নিচে টানছে, তাহলে টানতে টানতে কি ডান পাশেও যাচ্ছে নিচেও টানছে, তো হালকা কোন দিকে চলে আসবে, নিচের দিকে। আচ্ছা, হালকা একটু নিচে এলো, এবার দেখা যাক স্যার এই মোমেন্টে এই বিষয়টাকে দেখা যাক কি ঘটছে। ওকে, চলো দেখা যাক। স্যার এই মোমেন্টে বলেন তো বেগের দিক কোন দিকে হবে, সবসময় কোন দিকে, স্পর্শক বরাবর। আচ্ছা, এটা বেগের দিক হয়ে গেল। ওকে, বেগের মান কত হবে, ভি হবে। এক্ষুনি বললাম চুম্বক বল বেগের মানের কোনো পরিবর্তন করে না, মনে রাখবে। এবার স্যার ভালো করে বলো তো এখানে ডিরেকশন কোন দিকে ক্রিয়া করবে, ফোর্সের ডিরেকশন। আচ্ছা চলো দেখা যাক, তোমরা একটু লাগাও মাথা, হাত ইউজ করো, দেখো কি হচ্ছে, ভি এই দিকে, বি এই দিকে, ভি ক্রস বি করো, ভি ক্রস বি কোন দিকে, এইদিকে হচ্ছে কি হচ্ছে না, ভি ক্রস বি যদি এরকম করে একটা স্ক্রুকে এরকম করো, কোন দিকে যাবে, ওইদিকে যাবে না এইদিকে, অবশ্যই এইদিকে আসবে, তাই না, এইদিকে। এইভাবে ভাবতে পারো, আমার হাতটাই বোধহয় ভেঙে যাবে, দেখো। আচ্ছা দেখে নাও, এটা ভি, এটা বি, ঠিক আছে, ভি থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, দেখো ভি থেকে বি কোন দিকে, এই তো এইদিকে, ভি থেকে বি এইদিকে, তাই না? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে স্যার এ পাশেও ফোর্স কোন দিকে, এইদিকে। আচ্ছা, এবার দেখো বোঝার চেষ্টা করিও, এটাও ফোর্সের মান কত হবে, এফই হবে, তাই তো, কোনো কিছুই তো চেঞ্জ হয়নি, কিউ না ভি না বি কোনো কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা চলো, এবার দেখো যেহেতু স্যার এইদিকে হালকা কোন দিকে চলে আসবে, নিচের দিকে, এদিকে যেহেতু টানছে ওইদিকে যেতে দেবে না, হালকা নিচের দিকে। আচ্ছা মনে করো স্যার হালকা নিচের দিকে এখানে এলো, তাহলে কোণাটা এই বরাবর মোটামুটি গতিশীল হচ্ছে, মনে করো হালকা এখানে এলো, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখিও, তাহলে এখানে ভি এর ডিরেকশন কোন দিকে, অবশ্যই এই দিকে, তাই না, বেগের ডিরেকশন কোন দিকে, এইদিকে হবে, কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হবে না, বারবার যে জিনিসটা রিপিট করছি। আচ্ছা এবার ডিরেকশন দেখো তো, ভি এই দিকে, ঠিক আছে, বি কোন দিকে, সবসময় লম্ব, তাহলে ভি ক্রস বি করো তো, দেখে নাও, আশা করছি বুঝতে পেরে গেছো আর কি বলতে চাইছি, দেখে নাও, ভি এটা বি এটা, ভি ক্রস বি করো কোন দিকে, এইদিকে, ভি ক্রস বি করো এইদিকে, বা ভি থেকে বি এর দিকে ঘোরাও একটা স্প্রিং স্ক্রুকে কোন দিকে, এইদিকে, তাই না, স্ক্রুটার মুখটা কোন দিকে যাবে, ওপর দিকে যাবে, তা ভি ক্রস বি এইদিকে, তাহলে এইদিকে স্যার কোন দিকে ফোর্স হবে, স্যার এইদিকে, দেখে নাও, মাথায় ঢুকলো। তাহলে স্যার ফোর্সটা অলওয়েজ কোন দিকে, কেন্দ্রাভিমুখী হবে, তাই না, মানে কেন্দ্রাভিমুখী বলা ভুল, কারণ এই মোমেন্টে আমি কে জানে বৃত্ত হবে কি না হবে, কিন্তু এই মোমেন্টে বৃত্তই হবে, কিভাবে বলছি দেখে নাও। তো স্যার অলওয়েজ কি হচ্ছে স্যার, ভেলোসিটির সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার, তাই না, এখানেই তো বলা হয়েছিল যে এফটা কার কার সাথে পারপেন্ডিকুলার হবে, ভি এর সাথেও বি এর সাথেও, ক্রসের মানেই তো এটা, তাহলে এফটা কার সাথে পারপেন্ডিকুলার আছে, ভি এর সাথে, তাই না, প্রত্যেকটা মোমেন্টে। আর এটা কখন ঘটে, বৃত্তপথে তো এটা ঘটে, মনে আছে? আরে বৃত্তপথের সাথে অভিকেন্দ্র বলের সবসময় ডিরেক্ট কোন দিকে থাকে, সবসময় কোন দিকে, লম্বভাবে, তাই না। দেখো এদিকে স্যার ভি, এদিকে এফ, এইদিকে স্যার ভি, এইদিকে এফ, এইদিকে এফ, এইদিকে ভি, এইদিকে ভি, এইদিকে এফ, তাই না, এটাই তো হয়, তাই না, বলি না যে অভিকেন্দ্র বল কোনো কার্য করে না, এই তো স্যার এটাই কারণ, তাই না, সরণারী বেগ আর ফোর্স সবসময় কি পারপেন্ডিকুলার, বৃত্তীয় গতির ক্ষেত্রে এটাই তো ঘটে যে স্যার অভিকেন্দ্র বল অলওয়েজ কি থাকে, ভি এর সাথে পারপেন্ডিকুলার, এখানে তো সেটাই ঘটছে, দেখো ভি এর সাথে এফ পারপেন্ডিকুলার, তাই না, আর মানটাও ফিক্সড, ঠিক আছে, চেঞ্জও হচ্ছে না, তাহলে কি ঘটবে স্যার, একই রকমভাবেই ঘুরছে, তাহলে গতিপথটা কেমন হবে, বৃত্তাকার। মাথায় ঢুকলো, মনে পড়লো কি বলতে চাইছি, বৃত্তপথের ক্ষেত্রে কি হয়, বেগের সাথে অভিকেন্দ্র বল কেমন থাকে, 90, হ্যাঁ কি না, আর এখানে ফোর্সের মানটাও চেঞ্জ হচ্ছে না, সেম আছে, তাহলে ঘোরার বিষয়টাও কেমন থাকবে, সেম থাকবে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে কোণটার গতিপথ কেমন হবে, বৃত্তাকার। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? ওকে স্যার, আশা করছি বুঝে গেছি, আর বলার দরকার নেই। আবার এখানে আসবে স্যার, এখানে আসলে আবার এই পাশে, এখানে আসলে আবার এই পাশে, এখানে আসলে ফলে কি হবে, বৃত্তপথে ঘুরবে কণাটা। মাথায় ঢুকলো? ওকে চলো, এই বৃত্তপথের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব, এখানে নাও দেখাতে পারো, আমি দেখিয়ে দিলাম, এই বৃত্তপথের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব, ঠিক আছে। ওকে চলো, তাহলে এই বৃত্তটা কেমন হলো, বৃত্তীয় তো গতি হলো, তার সাথে কেমন, সমবৃত্তীয় গতি, যেহেতু স্যার বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার জন্য কেমন গতি, সমবৃত্তীয় গতি, ঠিক আছে, বেগের মানের কোনো পরিবর্তন নেই। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছি কি বলতে চাইছি।
ওকে চলো, এবার একটু স্যার রাশিমালার খেলা আছে। ক্লিয়ার? ব্যাস বোঝার বিষয় এটুকু, এবার শুধু ক্যালকুলেশন, মেন এটুকুই বুঝতে হয়, আর কোনো কিছু নেই। সব জায়গায় এফটা সব সময় কেন্দ্রের দিকে হবে, ঠিক আছে? তো এই কোণাটা কেমন হয়ে যাবে, এই গতিপথটা বৃত্তাকার হয়ে যাবে। এবার চলো স্যার, কোনো বস্তু কখন বৃত্তপথে ঘোরে? যদি অভিকেন্দ্র বল থাকে তবেই তো, অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তু কি বৃত্তপথে ঘুরতে পারে না। তাহলে এখানে কোন বল বৃত্তপথে ঘোরাচ্ছে? এই তো স্যার এফ, এই চৌম্বক বলটা। তাহলে চৌম্বক বলটা কি হিসেবে কাজ করছে? এখানে অভিকেন্দ্র বল, তাহলে কি বলবো? চৌম্বক বলই অভিকেন্দ্র বলের যোগান দেয়। চলো একটু লিখে দাও, চৌম্বক বলই অভিকেন্দ্র বলের যোগান দেয়, তাই না? অভিকেন্দ্র বলের যোগান দেই, অভিকেন্দ্র বলের যোগান দেই, ঠিক আছে লিখে দেবো। আচ্ছা চলো, তাহলে কি স্যার মনে আছে অভিকেন্দ্র বলের রাশিমালা কি? বা চলো আগে লিখে দিই, কিউভিবি। কিউভিবি এটাই কি করছে? অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, মানে এম ভি স্কোয়ার বাই আর, হ্যাঁ কি না? এটা অভিকেন্দ্র বলের রাশিমালা স্যার, ক্লাস 11 স্যার পড়ে এসেছে। বৃত্তীয় গতিতে এম ভরের বস্তু ভি বেগে যদি আর ব্যাসার্ধে বৃত্তপথে গতিশীল থাকে, তাহলে অভিকেন্দ্র বলের মান কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে স্যার আরটা বের করেন তো একটু, কত হচ্ছে আর বের করেন স্যার। একটা ভি কাটলো, আরটাকে এই পাশে নিয়ে চলে এলাম, তাহলে এম ভি বাই কিউবি। আচ্ছা এবার একটা ছোট্ট একটা বিষয় বলি, মনে রাখবা। এখানে স্যার আমি অনেকগুলো ইকুয়েশন লিখবো, ঠিক আছে? মানে আমি একবারে সব রকম ইকুয়েশন লিখে দেবো অঙ্কের জন্য যা যা লাগবে, ঠিক আছে? এরপরে যখন অঙ্ক করাবো তুমি যদি বইটা খুলে দেখো, যাতে কোনো অঙ্কই সমস্যা না হয় এই টাইপের আমি সব পরপর লিখে দেবো। হ্যাঁ, তো যেটা একবারে মনে রাখতেই হবে, শব্দসূত্র মনে রাখা সম্ভব নয়, যেটা একবারে রাখতেই হবে আমি সেটার ওপর একটু জোর দিচ্ছি। এটা যেমন সূত্র মুখস্থ একদম রেখে দিও, এর পরের থিওরি লেকচারেও কাজে লাগবে, প্লাস এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে রাশিমালাটা, এর আর সমান এম ভি বাই কিউবি, যেন একদম ছোটস্থ থাকে, আর সমান এম ভি বাই কিউবি। আর একটা আছে সেটাতে চলে আসছে, আগে এটা বুঝতে পারলাম। চলো এই পর্যন্ত দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। ওকে চলো দেখে নাও স্যার, এম ভিটা কি ভরবেগ নয়? তাহলে তো এটাও লিখতে পারি পি বাই কিউবি, লিখতে পারি, হ্যাঁ কিনা? পি বাই কিউবি, আরে পিটাকে ভরবেগ ধরলাম, পি সমান কি এম ভি, তাই না? আচ্ছা চলো, এবার পি মানে কি হয়? √2m কে লিখতে পারি, হ্যাঁ কি না বলবে তো? আচ্ছা স্যার, তাহলে কেটা কি? কেটা গতিশক্তি। একটু স্যার রিমাইন্ড করো। আচ্ছা এটা একটা রাশিমালা, এসব মুখস্থ রাখার প্রয়োজন নেই, কারণ তোমরা এটা জানলে এটা নিজে থেকেই পারবা। কীভাবে? যদি অনেকে ভুলে গিয়ে থাকো আমি একটু হেল্প করে দিচ্ছি। কে সমান কী হয় স্যার মনে আছে? গতিশক্তি কে সমান পি স্কোয়ার বাই 2m, ক্লাস 11-এর জিনিস স্যার, কার্যশক্তি চ্যাপ্টারে, ঠিক আছে? গতিশক্তি সমান কি হয়? পি স্কোয়ার বাই 2m, ভরবেগের স্কোয়ার বাই 2m, এটা গতিশক্তি, ঠিক আছে? গন্ডগোল করবে না ছোটো ছোটো বিষয়গুলো। এটা স্যার গতিশক্তি, একটু মনে রাখবো। তাহলে গতিশক্তির রেসপেক্টেও লিখতে পারি আর সমান √2m কে বাই কিউবি। এটা তো মনে রাখার প্রয়োজন নেই, কারণ এটা মনে থাকলে এটা অটোমেটিক্যালি মনে থেকে যাবে। ওকে, তো আগেই বললাম যেহেতু সূত্র অনেকগুলো হয়ে যাবে, তো অতগুলো আমি জোর দিচ্ছি না, যেটা যেটা বলছি এই দুটো একদম মাস্ট। যেমন এটা একটা দেখো, এটুকু আগে দেখে নাও, এরপরে চলে আসছি। ওকে, এবার দেখো আমি কয়েকটা একটু বিষয় লিখেছি এখানে, ঠিক আছে? এখানে একটু মিটিয়ে দিয়ে আমি কয়েকটা বিষয় লিখেছি, একটু বোঝা যাক। আমরা স্যার এই বিষয়টা টোটাল ডিটেলসে জানবো, ঠিক আছে? যাতে কোনোরূপ কোনো সমস্যা না থাকে। দেখো আমি একটা কাজ করলাম, কিউ আর বিকে ধ্রুবক রাখলাম, এই পর্যন্ত রাখি, আবার রাশিমালাতে আসছি, আগে একটু বুঝে নিই কী ব্যাপারটা ঘটলো। কিউ আর বিকে ধ্রুবক রাখলাম, এর মানে কি? যে কণাটাকে ছুটছি, আহিত কণাটাকে, ঠিক আছে, সেই কণাটার আধান ফিক্সড, ঠিক আছে? মনে করো একটা ইলেকট্রন নিয়ে নিয়েছি বা একটা প্রোটন, এরকম কিছু একটা বিষয়। আর স্যার বি ফিক্সড, ওকে, চৌম্বক ক্ষেত্র এটাও ফিক্সড। তার মানে কী কী ফিক্সড হয়ে গেল ভালো করে দেখো এই রাশিমেলা থেকে। কি ফিক্সড হয়ে গেল? কিউ ফিক্সড আর বি ফিক্সড। তাহলে আরটা কার সাথে সমানুপাতিক হবে? এমভি, ভরবেগ, হ্যাঁ কি না? এটা স্বাভাবিক। কীভাবে চলো বোঝা যাক। স্যার এখানে ভরবেগ না ভেবে বেগ ভাবো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে, ঠিক আছে? দেখে নাও, ভরবেগ না ভাবে বেগ ভাবো, তাতে কিছু যায় আসে না, বুঝলেই হলো বিষয়টা, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি ভরবেগ মনে রাখিও। আচ্ছা তুমি একটা বিষয় বলো, তুমি যদি স্লো করে ছুড়ো, একটা ইলেকট্রন নিয়ে এসেছো বা একটা প্রোটন, মানে সেম একটা আধান ফিক্সড, চৌম্বক ক্ষেত্র ফিক্সড, কমছে না বাড়ছে না। এবার তুমি স্যার যদি স্লো করে ছুড়ো, তাহলে তোমার ভরবেগ কী হবে? কম হবে। যদি বেশি জোরে ছুড়ো, ভরবেগ কী হবে? বেশি হবে, হ্যাঁ কি না? আমি ভরেরকে চেঞ্জ করতে চাইছি না, শুধু বেগটা বোঝাচ্ছি। দেখো তো স্যার স্লো করে ছুড়লে তোমার বৃত্তটাও ছোট হবে, যদি বেশি জোরে ছুড়ো, ভরবেগ বেশি, তাহলে বৃত্তটাও বড় হবে। আর বৃত্ত বড় মানে কি? ব্যাসার্ধ বড়, সেটাই তো বলছে যে কিউ আর বি ধ্রুবক থাকলে এমবি যত বেশি হবে, যত বেশি জোরে ছুড়বে, যত বেশি মানে কি ভরবেগ বেশি হবে, তার ব্যাসার্ধ তত বেশি হবে, স্বাভাবিক। স্লো করে ছুড়লে ছোট বৃত্ত, জোরে করে ছুড়লে বড় বৃত্ত হবে। আচ্ছা চলো 2 নম্বরটা চলো, আশা করছি বুঝতে পেরেছি। ওকে 2 নম্বর চলো,
কিউ আর এম ভি ফিক্সড, এর মানে এটা কি, মনে করো একটা ইলেকট্রন বা প্রোটন একটা আধান ফিক্সড, একটা আধান নিয়ে নিয়েছি, ওকে, আর এম ভি ফিক্সড, কত জোরে ছুটবে এটাও ফিক্সড ধরে নাও, ঠিক আছে, মনে করো একটা নির্দিষ্ট বেগে ছুটছি, তাহলে যদি আমি বি এর মান বাড়াই তাহলে বি এর দেখো কি কি ফিক্সড হয়ে গেল, কিউ ফিক্সড, এম বি ফিক্সড, তাহলে আর ভ্যারিজেস কি হবে 1/b, তাই না? তো এটা তো হওয়া স্বাভাবিক, কারণ চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে, চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে আর কি তত ছোট হবে, একটু দেখা যাক ব্যাপারটা কি, চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে এই কণাটাকে তত বেশি সংকুচিত করতে চাইবে, হ্যাঁ কি না? এফ সমান কি মনে আছে, কিউ বিবি, তাই তো, তাই তো, হ্যাঁ কি না? দেখে নাও এখানে কিউ আর ভি কে ফিক্সড রাখছি, বিটাকে কি রাখছি স্যার, ওই বেশি বেশি করছি, তাই তো, মানে এক কথায় স্যার চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে তত তাকে সে বেশি দূরে যেতে দিবে না, সংকুচিত করে দেবে, এরকম একটা বিষয় থাকছে, ঠিক আছে, ছোট করে দিবে, ঠিক আছে, তুমি জোরে জোরে ছুড়বা চৌম্বক ক্ষেত্রের জন্য কি হবে, একদম ছোট করে দিবে, ঠিক আছে, ফোর্সটা কেন্দ্রের দিকে খুব বেশি হবে, ফলে কি হবে স্যার, সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম, ফলে কি স্যার ব্যাসার্ধটা কি ছোট হয়ে যাবে, ওকে চলো আর একটা বিষয়, ভি আর বি যদি ধ্রুবক থাকে, ঠিক আছে, ভি আর বি ধ্রুবকের মানে কি কত জোরে ছুড়বো এটা ফিক্সড, ওকে, আর স্যার কি স্যার, আর ওই চৌম্বক ক্ষেত্র ফিক্সড, তাহলে কিউ বাই এম, দেখে নাও এখানে ভালো করে দেখি কি বলতে চাইছি, ভি ফিক্সড বি ফিক্সড, এবার এক কাজ করে এমটাকে তলায় নিয়ে এসো, কারণটা বলছি এমটাকে তলায় নিয়ে এসো, তাহলে কি কিউ বাই এম, তাহলে আর ভ্যারিজেস কি হয়ে যাবে, কিউ বাই এম, হ্যাঁ কি না? কিউ বাই এম এর একটা নাম আছে, একে আপেক্ষিক আধান বলা হয়, যে একক ভরে কত আধান, একক ভরে কত আধান, এই জিনিসটাকে আপেক্ষিক আধান বলা হয়, মানে মনে করো দুটো 1 কেজি ভরের বস্তু নিলাম, এবার একটাতে 1 কুলম একটাতে 2 কুলম, তাহলে 2 কুলমটাতে কি 1 কেজি বস্তুতে বেশি আধান হলো, এইরকম একটা বিষয়, ভর ফিক্সড তার রেসপেক্টে কত বেশি আধান, এই টোটাল বিষয়টাকে স্যার কিউ বাই এম বলা হয়, আপেক্ষিক আধান, একক ভরে কত আধান আছে, তো যত বেশি আধান হবে তত বেশি কি সংকুচিত হয়ে যাবে, মানে কি স্যার তত আরটা ছোট হবে, সেটাই বলেছি, দেখো এই মানটা যত বড় হবে আর এর মানটা তত ছোট হবে, বুঝতে পারলাম আশা করছি, ওকে চলো এবার স্যার সে একই রাশিমালাতে চলে আসছে, আরও কয়েকটা বলেছিলাম সূত্র লিখাবো, আগে এটুকু মেটাই, আচ্ছা মেটালাম, চলো এবার আবার স্যার সূত্রে চলে আসছি, দেখো ধরলাম স্যার কিউ আধানকে ভি বিভব প্রভেদে ত্বরান্বিত করলে এটা কার্য হবে কি হবে না, বুঝলাম না, দেখো স্যার কিউ পরিমাণ আধান যদি ভি বিভব প্রভেদে অতিক্রম করে, মনে করো এটা ভি, তাহলে কত ওয়ার্ক হয়, ডাব্লিউ সমান কিউ ভি, তড়িৎ বিভব চ্যাপ্টারের জিনিস, কিউ পরিমাণ আধান যদি ভি বিভব প্রভেদে অতিক্রম করে তাহলে কত কার্য হয়, ডাব্লিউ সমান কিউ ভি, লিখতে পারি হ্যাঁ কি না, ডাব্লিউ সমান কি কিউ ভি, ঠিক আছে বুঝতে পারলাম, ওকে চলো স্যার কার্য মানে কি গতিশক্তির পরিবর্তন, তাহলে কে টু বাই কে ওয়ান লিখে দিলাম, যেহেতু গতিশক্তির পরিবর্তন কে টু বাই কে ওয়ান সমান কিউ ভি, তাই না, কৃতকার্য মানে কি গতিশক্তির পরিবর্তন, কে টু মাইনাস কে ওয়ান সমান কিউ ভি, ওকে চলো, আচ্ছা এবার দেখে নাও, হয়তো ব্যাপারটা হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে, স্যার ব্যাপারটা কী ঘটছে, চলো আমি একটু তড়িৎ বিভবটাকে একটু রিমাইন্ড করছি, যারা সমস্যা হচ্ছে এই জায়গাটা একটু হেল্প করে দিই, জানেন স্যার শুধু একটু হেল্প করছি, মনে করো সাপোজ ধরুন এখানে একটা ইলেকট্রন ধরো, তাহলে বেশি বুঝতে পারবে, ইলেকট্রন একটা, এখানে স্যার প্লাস 10 ভোল্ট আছে আর এখানে ধরে নাও প্লাস 30 ভোল্ট আছে, ধরে নিলাম, ঠিক আছে, তাহলে কণাটা কী হবে বলো, কণাটা কী হবে, আকর্ষিত হবে কি হবে না, অবশ্যই হবে, তাই তো, এবার স্যার এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে কি আছে না, অবশ্যই আছে, কত আছে বিভব পার্থক্য বলো, এখানে বিভব পার্থক্য কত আছে, 20 আছে, তাই না, 20 ভোল্ট বিভব পার্থক্য, 30 আর 10-এর মধ্যে, এবার একটা বিষয় বলো, আমি এখানে একটা ইলেকট্রনকে ছেড়ে দিই, ইলেকট্রনটা কী করবে, প্লাস দ্বারা আকর্ষিত হবে, তো যত আকর্ষিত হবে তত গতিশক্তি বাড়বে, তাহলে এখানে একটা গতিশক্তি হবে কি হবে না, অবশ্যই হবে, এখানে থেমে যাবে, এই তো স্যার আরও বেশি স্যার এখানে বিভব আছে, আরও বেশি গতিশক্তি বাড়তে বাড়তে এখানে একটা গতিশক্তি হবে, তাহলে এখানে কী হবে, কে টু ধরলাম, তাহলে স্যার এই যে স্যার এখান থেকে এখান গেল, ঠিক আছে, এখান থেকে যেখানে অতিক্রম করলো, তাহলে স্যার এই যে স্যার গতিশক্তির পরিবর্তন হলো, এটা কার সাথে সমান, এর আধান ইন্টু বিভব পার্থক্য, বুঝতে পেরেছি, এটুকু তো বুঝতে পারছি স্যার গতিশক্তি অর্জন করবে, তাই না, এখান থেকে স্যার ছিল আরও বাড়তে বাড়তে এখানে আরেকটা হবে, তাহলে স্যার এই যে স্যার এটাই লিখেছি, তাহলে এখান থেকে যদি একটা কার্য হয়, ঠিক আছে, যে রেসপেক্টে বলবা সেই কার্যটা কত হয়, কিউ ইন্টু ভি, আধান ইন্টু বিভব প্রভেদ, তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম এই গতিশক্তির ব্যাপারগুলো কেন আসছে, এটাই স্যার, এখানে 10 ভোল্ট আকর্ষিত হতে হতে এখানে একটা গতিশক্তি, এখানে 30 ভোল্ট আরও বেশি জোরে আকর্ষিত হতে এখানে একটা গতিশক্তি, তাহলে এখান থেকে এখানে যদি একটা কার্য হলো বা গতিশক্তির পরিবর্তন হলো, যাই বলতে পারো, সেটা সমান কি কিউ ইন্টু ভি, মানে এখানে যদি হতো তাহলে এরকম লিখতাম ইলেকট্রনের আধান ই ইন্টু ভি মানে কত, 20 - 10 মানে 20,
ঠিক আছে। আচ্ছা চলো, এটা সমান কি লিখতে পারি, K2 - K1 গতিশক্তির পরিবর্তন, সেই জিনিসটা এখানে লিখেছি দেখে নাও। ওকে চলো, এবার স্যার যে কেসটা আমাদের সবচেয়ে বেশি লাগে, এটা একদম সবচেয়ে জেনারেল কেস, কিন্তু এটা সাধারণত লাগে না আমাদের, যেটা লাগে দেখো আমি এখানে লিখছি K1 = 0, K2 = K। এর মানেটা কি বলো তো? এর মানে আমি ইলেকট্রনটাকে এখান থেকে ছাড়িনি, আমি ইলেকট্রনটাকে এখান থেকে ছেড়েছি। বুঝতে পারলাম? বিভব পার্থক্য এই দুই পয়েন্টের মধ্যে বের করছি, তাহলে ইলেকট্রনটাকে কোথা থেকে ছাড়ছি, এখান থেকে ছাড়ছি। ঠিক আছে, দেখো ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করে, খুব সিম্পল একটা বিষয়, কিন্তু মনে করো 10 ভোল্ট এটা বললাম, এটা 30 ভোল্ট, দুটো একটা পয়েন্ট নিয়েছি আমি, দুটো, এটা একটা পয়েন্ট। এবার ইলেকট্রনটাকে আমি এখান থেকে কোথাও ছেড়েছিলাম বলে এখানে একটা গতিশক্তি ছিল, এখানে একটা গতিশক্তি ছিল, এখন আমি ইলেকট্রনটাকে ছাড়ছি এই পয়েন্ট থেকে, তাহলে গতিশক্তি কত, 0, কোনো বেগই নেই তো গতিশক্তি কেন থাকবে? কিন্তু স্যার যে ছেড়ে দিই কী হবে, আকর্ষিত হতে 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 এখানে ম্যাক্সিমাম মানে এখানে গিয়ে অবশ্যই একটা গতিশক্তি হয়ে যাবে, তো সেটাকে K2টাকে K ধরলাম। বুঝতে পারলাম? এখানে কোনো ছাড়ছি যেহেতু, গতিশক্তি 0, K2টা K। আচ্ছা এরকম বিষয়, আচ্ছা আশা করছি বুঝতে পেরেছি। তাহলে রাশিমালাটা কেমন হবে স্যার, তাহলে এটা কেমন হবে বলো তো? আচ্ছা একটু এখানে লিখি, K1 = 0, K2 = K হলে এটা কেমন হবে বলেন স্যার, K - 0 = কি, QV, বা ডিরেক্ট লিখে দাও K = QV। হবে কি হবে না দেখে নাও স্যার, এটা ক্যাপিটাল ভি, কিন্তু গন্ডগোল করিয়েন না, কারণ এই জায়গা থেকে গন্ডগোল হতে পারে, কারণ এখানে একটা স্মল ভিও আছে। এই ভিটা বিভব প্রভেদ, স্মল ভি মানে কণার গতি, যেটা বেগ স্যার, ঠিক আছে, বেগের মান যেটা, আর ক্যাপিটাল ভি মানে বিভব প্রভেদ। তাহলে বলেন তো স্যার এই রাশিমালাটাকে কি লিখতে পারি, কে এর জায়গায় কি লিখতে পারি, QV। অতএব R সমান লিখতে পারি, √2m QV বাই কত হয়ে যাচ্ছে, QB। দেখো লিখতে পারি হ্যাঁ কি না, চেক করে নাও। ঠিক আছে, একবার দেখো মেলাও, পুরো বিষয়টাকে যদি রুটের ভেতরে নিই কেমন ঘটবে দেখো তো, পুরো বিষয়টাকে রুটের ভেতরে নিলে এরকম হবে কি হবে না, 2mV বাই QB² হবে কি হবে না দেখে নাও তো, অবশ্যই হবে। আরে কিউ আছে মানে যে রুটের ভেতরে না, তাহলে Q² হয়ে গেল, তাহলে Q² মানে কি একটা কিউ কেটে গেল, নিচে কিউ, যেহেতু বিটাকে রুটের ভেতরে নিচে B² করে দিলাম। তো এই দুটো রাশি স্যার আমরা একটু মনে রাখবো স্যার, এগুলো দিয়ে শর্ট কোয়েশ্চেন আসে স্যার, অঙ্ক আসে, শর্ট কোয়েশ্চেনও আসে স্যার, এসব দেখবে নিট ফিটেও আসে। ওকে, এসব রাশিমালা দিয়ে। আচ্ছা, তো মেন রাশিমালা তো আমি এটা মুখস্থ রাখতে বলেছিলাম, ঠিক আছে, এটা মুখস্থ রাখলে এটা হয়ে গেল, এটা তো মনে রাখার প্রয়োজনই নেই আমার, এখান থেকে হয়ে যাবে। পারলে এটাও একটু মনে রাখিও, ঠিক আছে, সম্ভব হলে, এগুলো দিয়ে শর্ট কোয়েশ্চেন আসে, তার জন্য মুখস্থ মনে রাখবে এসব। আচ্ছা দেখো ঠিকঠাক আছে এই পর্যন্ত, ওকে। এবার চলো একটু পর্যায়কালে চলে যাচ্ছি, মেটাচ্ছি, হ্যাঁ ওকে চলো এটা একটু মেটালাম। চলো এবার একটু পর্যায়কাল জেনে নিই। পর্যায়কাল মানে কি স্যার, টোটাল একবার ঘুরতে কত সময় লাগলো, ওটাই তো পর্যায়কাল, হ্যাঁ কি না? পর্যায়কাল টাইম পিরিয়ড, ঠিক আছে, পর্যায়কাল। ওকে চলো, এই যে স্যার কণাটা যে একবার ঘুরছে তো একটা সময় লাগছে কি লাগছে না, এই কণাটা এখান থেকে শুরু করলো, একবার ঘুরলো একটা সময় লাগবে কি লাগবে না, এটাই পর্যায়কাল। তাহলে বলো তো টি সমান কি লিখতে পারি, কেউ একটু বলবা? স্যার সময় মানে কি বলো, সিম্পলি আগে আমি এখানে লিখছি টি মানে কি S/V। আচ্ছা এটা তো জানাই আছে তাই না, স্মরণ বাই বেগ, কিন্তু এখানে স্যার স্মরণের কোনো ফ্যাক্টর থাকছে না, যেহেতু স্যার একটা দ্রুতির ব্যাপার চলে আসছে, একটা দূরত্ব যাচ্ছে, তো আমরা এখানে দূরত্ব হিসাবে বলবো, হ্যাঁ দূরত্ব বাই কি বলবো, দ্রুতি বা বেগের মান, সে যাই বলো। ওকে, তাহলে স্যার সময় মানে কি লিখবো, দূরত্ব বাই দ্রুতি বা সেই বেগের মান। তাহলে স্যার ভালো করে বলো, এখান থেকে শুরু করে এখানে এলো যে সময় লাগলো সেটাই তো পর্যায়কাল। তাহলে স্যার এখান থেকে এখানে আসলে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কত স্যার, যেটা পরিধি, তাহলে 2πr। আচ্ছা বুঝতে কোনো সমস্যা? ওকে স্যার কত বেগে ঘুরেছে স্যার, এই তো স্যার ভি বেগে, ঠিক আছে। আচ্ছা এবার স্যার এটা রাশিমালা নয়, রাশিমালাতে চলে আসছে, এক কাজ করো ভি এর মান বসাও তো। জিজ্ঞেস করো স্যার ভি এর মান কোথায় পাবো, এই তো দেখুন এখান থেকে বসাও না, ভি এর মান কী হবে এখান থেকে, আর রাশিমালা থাকে ভি সমান কি QBr/m। আচ্ছা বসতে দিলাম QBr/m, একটু কাটাকাটি করো কি আসছে দেখো তো, একটু কাটাকাটি করবেন কি আসছে বলবেন। তাহলে টি সমান কীরকম আসছে না দেখো তো, 2πm/QB, হ্যাঁ কি না, ভি কেটে গেল দেখো, দেখেন না আমি তো ভুল লিখেছি, এটা QBr হবে এখানে স্যার, হ্যাঁ সরি স্যার, ভি মানে কি QBr/m, QV লিখে দিয়েছিলাম তাই না। আচ্ছা আর কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো স্যার, 2πm/QB। এটা একটা রাশিমালা মুখস্থ রাখবেন, বললাম না স্যার কয়েকটা রাশিমালা একটু মুখস্থ রাখতে হবে, একেবারে ঠোঁটস্থ থাকে, ব্যাসার্ধের রাশিমালা, এই রাশিমালা, আর যেটা ওই পারলে ওই রাশিমালাটা অবশ্যই মুখস্থ রেখো।
বাট মেন এই দুটো মুখস্থ রাখবেই। এবার স্যার এখান থেকে একটা খুব শর্ট কোয়েশ্চেন আসে, এখানে একটা বিষয় আছে একটু বিস্তার একটু ব্যাখ্যা করার, চলো এটা ব্যাখ্যা করি, একটু মেটাচ্ছি। হ্যাঁ চলো আমি এই আর এর রাশিমালাটাকে একটু সাইডে লিখছি। তাহলে আর সমান কী পেয়েছিলাম স্যার, এম বি বাই কিউ বি, তাই তো? আচ্ছা লিখে রাখলাম, যেহেতু বোঝানোর ব্যাপার আছে লিখে রাখলাম, এটা ছিল। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো করে লক্ষ্য করো স্যার, টি ভি বা আর এর ওপর নির্ভরশীল নয়, আগে লিখে রাখো তারপর বোঝাচ্ছি। টি ভি কমা আর এর ওপর নির্ভরশীল নয়, শর্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ওর ওপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। এর মানেটা কি? চলো, এর মানে হচ্ছে যে একটা কণা কত বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরছে বা কত বেগে ঘুরছে সেটা সময়ের ওপর ডিপেন্ডই করছে না। ব্যাপারটা কি? চলো একটু দেখা যাক। এর মানে হচ্ছে একটি কণা মনে করো এই দেশের এতটা ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, আর একটা কণা এতটা বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। চলো ঠিক আছে, এটা R1 ধরে নিলাম, এটা R2, সে যাই বলো। তো কমন সেন্স কি বলছে? অবশ্যই যদি আধান টাদান চৌম্বক ক্ষেত্রে সব ফিক্স থাকে, ঠিক আছে, অবশ্যই ওকে, ওগুলোর কোনো চেঞ্জেস আসছে না। কি কি ফিক্সড থাকবে স্যার? কণার ভরকে চেঞ্জ করছি না, আধানকে চেঞ্জ করছি না, আর বিকে চেঞ্জ করছি না, চৌম্বক ক্ষেত্র এগুলোকে চেঞ্জ করছি না। তাহলে স্যার কত বড় ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে না ছোট, না কত বেগে ঘুরছে না কম বেগে ঘুরছে, কিচ্ছু যায় না, সময় একই লাগবে। মানে এখানে যদি একবার ঘুরতে স্যার 1 মিনিট সময় লাগে, ঠিক আছে, এখানেও একবার ঘুরতে 1 মিনিট সময় লাগবে। এবার হয়তো আমার সাথে তোমরা ঝগড়া করতে আসতে পারো, না স্যার এটা তো সম্ভবই নয়, ছোট স্যার তাড়াতাড়ি ঘুরে যাবে, বড় স্যার ঘুরতে তো সময় লাগবে। কমন সেন্স, একেবারে সঠিক চিন্তা ভাবনা। বড় আছে বেশি সময় লাগবে, ছোট আছে কম, না স্যার এখানে একটা বিষয় লুকিয়ে আছে, ভালো করে দেখো। আমি কিন্তু এগুলো ফিক্সড, গন্ডগোল করবে না, এখানে একটা জিনিস লুকিয়ে আছে, ভালো করে দেখো। স্যার তুমি যদি ভি বাড়াও আর বেড়ে যাবে, এর মানেটা কি? আর যত বেশি তত স্পিডে ঘুরছে, আর যত কম তত কম স্পিডে ঘুরছে, কারণ আমি এম বাই কিউবিকে কী রেখেছি? ফিক্সড, ঠিক আছে। আর ভ্যারিজেস এখানে বি বলতে পারো, তাই তো, আর ভ্যারিজেস ভি, কারণ এম কিউ আর বি ফিক্স। এর মানেটা কি? যত বেশি স্পিডে ঘুরছে তত বেশি, তার মানে কি এখানে বেশি ব্যাসার্ধ মানে বেশি স্পিডে ঘুরছে, এখানে কম ব্যাসার্ধ মানে কম স্পিডে ঘুরছে। মানে চলো বোঝানোর চেষ্টা করি। এর মানে হচ্ছে এখানে একজন হাঁটছে, আস্তে আস্তে হাঁটছে, আচ্ছা কত মিনিট সময় লাগলো? 1 মিনিট। আর এখানে একটা মানুষ হাঁটলে চলবে না, দৌড়াচ্ছে, সময় 1 মিনিটই লাগবে, তাহলে এর স্পিডটা বেশি। মাথায় ঢুকলো? এই জিনিসটাই ঘটছে এখানে। এখানে ব্যাসার্ধ বেশি মানে বেশি স্পিডে ঘুরছে, ঠিক আছে, এখানে ব্যাসার্ধ কম মানে আস্তে আস্তে ঘুরছে। এরকম ব্যাপার। এখানে একটা বাচ্চা ছেলে ভাবো, 4 পায়ে হাঁটছে স্যার, বসে বসে আস্তে আস্তে যাচ্ছে। আর এখানে স্যার ভাবেন স্যার উসেন বোল্ট একদম দৌড়ে স্যার, বুঝতে পারলেন তো? এই বিষয়টা মনে রাখে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভি আর এর উপর নির্ভরশীল নয়। চলো একই রকমভাবে একটু কম্পাঙ্কটাও জেনে নিই, একটু মেটাচ্ছি। হ্যাঁ চলো কম্পাঙ্ক লিখে দাও, কম্পাঙ্ক বলে একটু পয়েন্ট করে দিই। কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি যাকে বলে, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। ওকে স্যার কম্পাঙ্ক তো আশা করছি জানাই আছে যে স্যার 1 সেকেন্ডে কতবার ঘুরলো, 1 সেকেন্ডে এই কোণাটা কতবার ঘুরলো, কমপ্লিট। তাহলে স্যার টি সেকেন্ডে কতবার ঘুরে? টি মানে পর্যায়কাল, কতবার ঘুরে? পর্যায়কাল মানে কি একবার, তাহলে 1 সেকেন্ডে কবার ঘুরবে? টি সেকেন্ডে কবার ঘুরে? একবার, তাহলে 1 সেকেন্ডে কবার ঘুরবে? 1/t বার। এটাই তো কম্পাঙ্ক, জানাই আছে, তবু একবার আমি বলে দিলাম। এন সমান হয় 1/t, আসলে সেটা আমাদের জানাই আছে, কম্পাঙ্ক সমান 1/t, তবু বলে দিলাম কীভাবে। টি সময় একবার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে, তাহলে একক সময়ে কতবার ঘুরবে? 1 সেকেন্ডে কতবার ঘুরবে? 1/t, এটাই কম্পাঙ্ক। এবার বলো স্যার যেটা টি এর রাশিমালা তার উল্টো, তাহলে কী লিখবো? QB/2πm। দেখো উল্টে দাও, এখানেও দেখো কম্পাঙ্ক যেহেতু টি নির্ভরশীল নয়, এনও নির্ভরশীল নয়, তো এখানেও লিখে দিও এন, আর ভি এর ওপর নির্ভরশীল নয়, সে একই কথা, ঠিক আছে। ওকে, এই কম্পাঙ্কটাকে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে, একটু লিখে রাখো। এই কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে, পরের টপিক আমরা পড়ব। এই কম্পাঙ্ককে কি বলে? সাইক্লোট্রন, সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে, ঠিক আছে। চলো বানানটা ভালো করে লিখে দিই, লিখে দেবা। এই কম্পাঙ্ককে নিচে লিখে দিও, এই কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে, একটু লিখে দিও। এই কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে। পড়বো স্যার সাইক্লোট্রন, আমরা পড়বো এর পরের লেকচারে, মেবি পরের বা তারপরের হতে পারে, লিখে দিও। এবার অনেক সময় চলে আসে যে স্যার সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে, তো চলে আমি একটু লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো যে সংজ্ঞাটা বললাম সেটাই, যেটা আমরা জানি স্যার, এক কথায়
এই যে সেটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কিভাবে গতিশীল, এটা লম্বভাবে। তো স্যার 1 সেকেন্ড এর কম্পাঙ্কটা সাইক্লোট্রন কম্পাঙ্ক, তাহলে ওটা একটু ভাষায় লিখেছি। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল আহিত কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণবৃত্ত সম্পন্ন করে তাকে ওই কণার সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে। যে বিষয়টা বললাম স্যার, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে স্যার লম্বভাবে স্যার গতিশীল আছে, তাহলে 1 সেকেন্ডে কতবার পূর্ণবৃত্ত সম্পন্ন করছে সে তাকেই ওই কণার সাইক্লোট্রন কম্পাঙ্ক। বুঝতে পারলাম? পজ করে একটু লিখে নেব। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল আহিত কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণবৃত্ত সম্পন্ন করে তাকে ওই কণার সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে। চলো আগে এটুকু লিখে নিই। চলো বোর্ডে কিছু কোয়েশ্চেন লেখা আছে, চলো করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, আর যে যে সূত্রগুলো আমরা লিখলাম একটু লিখে দিয়েছি, ওকে, এ হচ্ছে ব্যাপার। চলো অঙ্কটা দেখো, প্রথম অঙ্ক কি বলছে, সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তনশীল আহিত কণার পর্যায়কাল নির্ভরশীল নয়, ভর আধান দ্রুতি চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্র, কোনটা হবে বলো? পজ করে এক্ষুনি করলাম তো। আচ্ছা দেখে নাও না, পর্যায়কাল টি 2πm/কিউবি, হ্যাঁ কি না? এখানে স্যার দ্রুতি বা ব্যাসার্ধ বলে কিছু আছে না, তো দেখো তো ব্যাসার্ধ বা দ্রুতি বলে কিছু, আচ্ছা দেখো এই তো এর ওপর নির্ভরশীল নয়, উত্তর হয়ে গেল, কারণ ভরের ওপর নির্ভরশীল, আধানের ওপর নির্ভরশীল, চৌম্বক আবেশ এই তো নির্ভরশীল। বুঝতে পারলাম? যেটা এক্ষুনি বললাম, আর ভিড় ওপর নির্ভরশীল নয়। চলো পরের অঙ্কটা দেখো। চলো এটা করার আগে এটা করে নিই, সে একই টাইপের কোয়েশ্চেন আছে। চলো 3 নম্বরটা দেখো, এম ভরের একটি প্রোটন একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগে ক্যাপিটাল টি সময়ে একটি বৃত্তপথ অতিক্রম করে। মানে একটি বৃত্তপথ মানে কি স্যার? এর পর্যায়কাল ক্যাপিটাল টি। প্রোটনটির বেগ যদি √2v হয় তবে আবর্তনকাল হবে √2t, 2t, t/√2 ক্যাপিটাল টি। পজ করে ভাবো তো কোনটা হবে? কোনটা হবে? √2v মানে √2t, তাই তো নাকি? এটা তো নাকি না স্যার, এটা। তার কারণটা কি? বেগ বাড়ানো হয়েছে, মানে বেগের মান সে যাই বলো, √2v করা হয়েছে, আর টি তো স্যার বেগের উপর নির্ভরশীলই নয়, তাহলে আগে যা ছিল পরে কি থাকবে? সেম, তাহলে ক্যাপিটাল টি। বুঝতে পারলাম? ওকে চলো এই অঙ্কটা একটু ট্রাই করা যাক। এ ও বি দুটি সমান আধানের বস্তু কণা একই বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত করে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। তাদের বৃত্তপথের ব্যাসার্ধ R1 ও R2 হলে তাদের ভরের অনুপাত কত হবে? বুঝতে পারলে তো? একটা নির্দিষ্ট বিভব প্রভেদ দ্বারা দুজনকে ত্বরান্বিত করলাম, দুটো কণা প্রবেশ করলো, একটার ব্যাসার্ধ R1 হলো আর একটার ব্যাসার্ধ স্যার R2। আমার জানানোর দরকার নেই কোনটা বড় কোনটা ছোট। বলেছে স্যার তাদের ভরের অনুপাত কত, কোনটা সূত্র ইউজ করবো বলো? ওগুলোর মধ্যে কোথায় আছে? ভি, এই তো স্যার, তাই না? তাহলে আর ভ্যারি পজগুলোকে ট্রাই করো তো কোনটা হবে, তোমরা দেখো মিলিয়ে নিও। হ্যাঁ, আর সমান কি লেখা আছে? √2mv/কিউ/বি²। আচ্ছা এবার কি বলেছে দেখো তো, সমান আধান মানে কিউ স্যার কনস্ট্যান্ট হয়ে গেল, কাটবে না, আমি জাস্ট বোঝানোর জন্য কাটছি। কিউ কনস্ট্যান্ট হয়ে গেল, আর কি একই বিভব প্রভেদ, ভি কনস্ট্যান্ট হয়ে গেল। আর কি বলেছে স্যার? সুষম চৌম্বক ক্ষেত্র প্রবেশ করলো মানে বিও কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আর ভ্যারিয়েস কি বলতে পারি? √m, হ্যাঁ কি না? তাহলে R1/R2 কি হবে? তাহলে এখানে এক কাজ করলাম, R1/R2 মানে কি √of কি m1/m2। এবার m1 আর m2 রাশি চেয়েছে, অনুপাত চেয়েছে, তাই না? m1 আর m2 তাদের ভরের, তাহলে m1/m2 সমান কি হবে? তাহলে স্কোয়ার করে দাও, অতএব m1/m2 সমান কি হবে? R1/R2 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? চলো তাহলে উত্তর কোনটা হবে? এটা মাথায় ঢুকলো? চলো পরের অঙ্কে চলে আসছি, দেখে নাও। চলো এই অঙ্কটা ট্রাই করো তো কি বলছে। কোনো একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করে যে বৃত্তপথে বাঁকলো তাদের ব্যাসার্ধের অনুপাত আর আলফা বাই আর প্রোটন, মানে আলফা কণার ব্যাসার্ধ বাই প্রোটন কণার ব্যাসার্ধ কত হবে? অপশন এ 1, অপশন বি 1/4, অপশন সি হাফ, অপশন ডি 4। চলো পজ করে ট্রাই করো, দেখো কি কি বলেছে। ভরবেগ টরবেগ কিছু একটা বলেছে, তাই না? চৌম্বক ক্ষেত্র ব্যাসার্ধ, চলো সূত্র লাগিয়ে দিলাম। আর সমান কি তাহলে? পজ করে আগে ট্রাই করো তো নিজেরা, কি আসছে দেখবে। mv/কিউবি দিয়ে মিলাও তো, আমি একটু হেল্প করে দিলাম এই সূত্র, বলো। আচ্ছা মিলিয়ে নিও স্যার। সমভরবেগ বিশিষ্ট তার মানে এমভি ফিক্সড। আর কি বলেছে? আর কিছু সমান বলেছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে মানে কিউ ফিক্স। তাহলে আর ভ্যারিজেস কি বলতে পারি? এটা লেখার পর অতএব আর ভ্যারিজেস 1/কিউ, তাহলে আর আলফা বাই আর প্রোটন সমান কি লিখতে পারি? যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে প্রোটনের কর্নারে চলে গেল, তাহলে কি লিখবো স্যার? কিউ প্রোটন বাই কিউ আলফা, হ্যাঁ কি না? ব্যস্তানুপাতিক কর্নারে, আর আলফার সামনে প্রোটন আর প্রোটনের সামনে আলফা, যেহেতু ব্যস্তানুপাতিক। ওকে চলো স্যার কিউ প্রোটন, আমি একটু এখানে একটা বিষয় লিখেছি, আলফা বিটা একটু মনে রাখবে। আলফা কণার আধান কত হয়? +2e, মানে একটি প্রোটনের আধানের দ্বিগুণ। আর ভর কত হয়? 4mp, মানে 4টি প্রোটনের ভরের সমান, মনে রাখিও। আর বিটা কণার ভর কত হয়? বিটা কণার আধান কত হয়? -e। বিটা মানে ইলেকট্রন, মনে রাখিও, তাহলেই হবে। বিটা মানে কি? একটি ইলেকট্রন, লিখে লিখতে পারো। হ্যাঁ, বিটা মানে ইলেকট্রন। এর তাহলে ভরও কত হবে? একটি ইলেকট্রনের ভরের সমান। আচ্ছা ওটা একটু মনে রাখে। তাহলে বলো প্রোটনের আধান কত হয়? ই,
মানে প্লাস ই, সে যাই হোক আমরা এখানে মানটাই শুধু বসাবো ই। আর আলফার ভর কত বলো, আলফার আধান কত বলো, এক্ষুনি তো বললাম প্লাস 2 মানে শুধু 2, তাহলে হাফ, তাহলে উত্তর দেখে নাও অপশান সি। চলো এটা ট্রাই করো তো কি বলছে। একই চৌম্বক ক্ষেত্রে একটি বিটা কণার পথের বক্রতা সমদ্রুতি সম্পন্ন আলফা কণার পথের বক্রতা অপেক্ষা বেশি হয় কেন? আচ্ছা, বক্রতা মানে কি বলো, ব্যাসার্ধর সাথে রিলেটেড একটা বিষয় বলো, কোনটা বেশি বক্র, এটা না এটা? তোমরা বলো অবশ্যই স্যার এটা বেশি বক্র। তার মানে বক্রতা যত বেশি তত ব্যাসার্ধ কি কম, মনে রাখবে, মাথায় ঢুকলো? যত বেশি বক্র তত ব্যাসার্ধ কম। তাহলে আমাকে কি প্রুফ করতে হবে? একই চৌম্বক ক্ষেত্রে বিটা কণার পথের বক্রতা আলফা কণার পথের বক্রতা অপেক্ষা বেশি, হ্যাঁ কি না? তার মানে এটা প্রমাণ করতে হবে যে বিটা কণার যেটা বক্রতা হবে, মানে যেটা ই হবে কি বলে ব্যাসার্ধ, সেটা কম হবে কার তুলনায়? আলফার তুলনায়। ব্যাস, এটা প্রমাণ করতে হবে। মানে এক কথা বলেছে বিটা কণের বক্রতা বেশি, মানে বিটা কণার এই ব্যাসার্ধ কি কম আলফা কণের তুলনায়। আচ্ছা, এটা প্রুফ করতে হবে, দেখো তো করা যায় কিনা। তাহলে আমি একটু সাইডে লিখে রাখলাম কি প্রুফ করতে হবে, আর বিটা লেস দেন আর আলফা, এটা প্রুফ করতে হবে। একটু দেখো তো কি করা যায়। চলো, এসেছে কিছু? আচ্ছা চলো দেখো। স্যার আর মানে কি, যেহেতু ভরবেগ টরবেগ বোধহয় বলেছে, তাই তো? মানে চৌম্বক ক্ষেত্র বেগ টেক বলেছে সমদ্রুতি। আচ্ছা, এটা লিখে দিলাম আর সমান এমবি বাই কিউবি। ঠিক আছে, নিজে বুঝে যাবে স্যার কোনটা ইউজ করতে হবে সে অঙ্ক পড়ে। ওকে, দেখে নাও স্যার কী কী ফিক্সড একটু দেখে নিই। পথের বক্রতা সমদ্রুতি সম্পন্ন মানে ভি ফিক্সড, আর কি একটা চৌম্বক ক্ষেত্রে মানে বি ফিক্সড। তাহলে আর ভ্যারিজাস কি বলতে পারি? আর ভ্যারিজাস এম বাই কিউ। আচ্ছা ঠিকই আছে, অতএব আর বিটা, প্রথমে যেহেতু বিটা আছে বিটাই লিখলাম, আর আলফা তুমি আলফা লিখতে পারো, কিছু যায় আসে না। আর বিটা বাই আর আলফা সমান কী হওয়া উচিত? কী হওয়া উচিত বলো? এম বিটা বাই কিউ বিটা আর এম আলফা বাই কিউ আলফা। কার বুঝতে অসুবিধা? এই যে স্যার এখান থেকে করলাম আর সমান আর ভ্যারিজ এম বাই কিউ, তাহলে আর বিটা বাই আর আলফা। আর বিটা মানে তাহলে কি এম বিটা বাই কিউ বিটা, আর আর আলফা মানে কি এম আলফা বাই কিউ আলফা। একটু সাজিয়ে লিখি, অতএব স্যার এম বিটা বাই এম আলফা আর ওপরে উল্টে গেলে কিউ আলফা বাই কিউ বিটা। বুঝতে অসুবিধা? ওকে চলো একটু মান বসাচ্ছি, হ্যাঁ প্রমাণ এটা করতে হবে, মনে রাখিও, মানে আলফাটা বেশি হবে, এটাই হচ্ছে প্রুফ। আচ্ছা চলো দেখা যাক, মান বসাচ্ছি স্যার এম বিটা রেখে দিলাম থাক, আর এম আলফা। ওকে চলো, ওকে এম আলফা এম বিটা। এবার স্যার ভালো করে বলেন তো স্যার কিউ আলফার মান কত? স্যার কিউ আলফার প্লাস 2 মানে শুধুই লিখলাম, আর কিউ বিটা মানে বিটার আধান কত, শুধু মানটা লিখবো এখানে, এখানে ডিরেক্ট ইসের কোনো ব্যাপার নেই স্যার। যখন ভেক্টর ব্যাপার থাকবে তখন আমরা ইটা লিখবো চিহ্ন সহ, এখানে শুধু মান ই। তাহলে কত হচ্ছে স্যার? এটা পুরোটা লিখো তো, তাহলে কত হচ্ছে? এটাকে লিখলে কেটে আসছে না, ই কেটে গেলে তাহলে 2m বিটা বাই এম আলফা, হ্যাঁ কি না? আমি এটাকে একটু উপরে লিখছি হ্যাঁ বোঝানোর জন্য। আচ্ছা আমি একটু উপরে লিখলাম, তোমরা মিলিয়ে নিও। তাহলে আমি যেটা পেলাম আর বিটা বাই আর আলফা সমান কি 2m বিটা বাই এম আলফা। এবার একটা ভালো করে দেখিও স্যার বিটার ভর কত, এটা বিটার ভর কত? একটা ইলেকট্রনের সমান। আর আলফার ভর কত হয়? 4টি প্রোটনের সমান। আর এক একটা প্রোটন কত ভারী হয় ইলেকট্রনের তুলনায়? প্রায় 1837 বা সামথিং এরকম গুণ পড়েছে না? তার মানে কি এই মানটা অনেক বেশি কার তুলনায়? এটার চেয়ে। তাহলে এটা কি একের চেয়ে অনেক কম। ঠিক আছে, তার কারণটা কি? যেহেতু এম বিটা ভেরি ভেরি লেস দ্যান এম আলফা, এটা হচ্ছে কারণ এম আলফাটা অনেক বেশি ভারী। একটা আলফা করার ভর মানে 4টা প্রোটনের ভর, আর এখানে এম বিটা একটি ইলেকট্রনের ভর, তাহলে উপরটা অনেক ক্ষুদ্র, এটা অনেক বেশি, তাহলে পুরো বিষয়টা কি হবে? একের চেয়ে অনেক ক্ষুদ্র হবে। বুঝতে পারলাম? একটু কোনাকুনি গুণ করো, তাহলে কি বলতে পারি? আর বিটা ভেরি ভেরি লেস দেন আর আলফা। দেখো এটা থেকে এটা কোনাকুনি গুণ করলাম, এটা নেই ভাবো এখন, তো কোনাকুনি যেমন গুণ করে এটুকু নেই ভাবো। ঠিক আছে, তাহলে কোনাকুনি আর বিটা বাই আলফা এটা, তাহলে কোনাকুনি গুণ করে দাও, অর্থাৎ আর বিটা ভেরি ভেরি লেস দেন আর আলফা। ব্যাস প্রুফ হয়ে গেল। এটা তো প্রুফ করতে ছিল তাই না, যে আলফার বেশি হবে বিটার তুলনায়। আচ্ছা বুঝতে কোনো অসুবিধা? দেখে নাও ঠিক আছে তো, সব ঠিকঠাক তো স্যার। মোটামুটি স্যার আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ওকে, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।